লুসি, লুসি, আরে আমার খবরের কাগজটা কোথায় গেল? খুঁজে পাচ্ছি না তো। তোমার ঘরের টেবিলের ওপর আমি গিয়ে রেখে এসেছি, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। চশমাটা পরে কাগজ নিয়ে বসলাম বারান্দায়। আমি জন হ্যারিসন, লুসি আমার স্ত্রী। আমি বন দপ্তর বিভাগের ডেপুটি জেনারেল অফিসার। বন্য প্রাণী এবং বনাঞ্চল সংরক্ষণ করা আমার কাজ। ঠিক এই কারণেই আমার বাড়ি জঙ্গলে, আশেপাশে কোনো বাড়িঘর নেই। আমার অফিস সেখান থেকে 5 কিলোমিটার দূর। একটা জিপ গাড়ি আছে, সেটার মারফতই আমি অফিস যাওয়া আসা করি। বেশ কিছুক্ষণ পরে আমার পাশে পড়ে থাকা টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ জনাথন, বলো। ও স্যার আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বেরোচ্ছি। লুসি, আমি বেরোচ্ছি। এরপর জিপ গাড়িতে চড়ে অফিস পৌঁছাতেই জনাথন বলল, ডিজি সাহেব আসছেন, বললেন আপনার সাথে মিটিং করবেন। কিছুক্ষণ পর ডিজি সাহেব আসতেই মিটিং শুরু হলো। হ্যারিসন, আমাদের এই বন বিভাগের জন্য একটা খুব খারাপ খবর আছে। বেশ কিছুদিন ধরে রোমের দক্ষিণ ভাগের যে জঙ্গল, ওখান থেকে বিভিন্ন ধরনের পশু গায়েব হয়ে যাচ্ছে। গায়েব হয়ে যাচ্ছে মানে? কোথায় যাচ্ছে? আমরা খবর নিয়ে জানতে পেরেছি ওখানকার কিছু আদিবাসী সংগঠন জঙ্গল থেকে জন্তু জানোয়ার ধরে নিচ্ছে। তাই আমি তোমাকে অনুরোধের সাথে জানাচ্ছি, রোমের দক্ষিণ প্রান্তের অঞ্চলের দায়িত্বটা তোমাকে নিতে হবে এখন থেকে। স্যার, 12 বছর ধরে এই বন দপ্তরে কাজ করে জীবজন্তুদের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা জন্মেছে। আমি অবশ্যই যাব। গুড, আমি জানতাম তুমি অবশ্যই যাবে। তবে হ্যারিসন, একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার? ওই অঞ্চলে আমাদের বন দপ্তরের তরফ থেকে থাকার মতো কোনো ঘর বা কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, জঙ্গলের মধ্যে একটা বাড়ি আছে। বাড়িটা অ্যাচ নামের একজন লোকের নিজস্ব বাড়ি। বাড়িটা এখন ফাঁকাই পড়ে আছে। আমি অ্যাচের অ্যাড্রেস তোমায় লিখে দিচ্ছি। তুমি ওই লোকটার সাথে কথা বলে বাড়িটা ভাড়া নিয়ে নাও। তাতে যা টাকা লাগে বন দপ্তর দেবে। আর হ্যাঁ, এই মুহূর্তে আমি কিন্তু তোমার সাথে খুব বেশি লোক পাঠাতে পারবো না। বেশি লোকজন পাঠালে বেশি সমস্যা। স্যার, বলছি জনাথনকে আমার সাথে পাঠান না। ঠিক আছে, আমি তাহলে ওকেও বলে দিচ্ছি যাওয়ার কথা। বাড়ি ফিরে আসতেই দেখলাম জনাথন আগে থেকেই আমার বাড়িতে এসে হাজির। আরে জনাথন, কখন এলে? ডিজি সাহেব ফোন করেছিলেন, ওই মোটামুটি আধ ঘন্টা হলো এসে পৌঁছেছি। বৌদি চা দিলেন, খেলাম। তার নতুন প্রজেক্টের ব্যাপারে ডিজি সাহেব নিশ্চয়ই তোমাকে সবকিছু বলেছে। হ্যাঁ, ডিজি সাহেব সব কিছু বলে দিয়েছেন, আর আমাকে হুকুমও দিয়েছেন। ওখানকার জঙ্গলের মধ্যে নাকি একটা ফাঁকা বাড়ি রয়েছে। বাড়িটা নাকি অ্যাচ নামের এক ব্যক্তির। তিনি বর্তমানে এখন এই শহরেই রয়েছেন। ওনার সাথে কথা বলে যাই হোক করে বাড়িটা ভাড়া নিতে বলেছেন। আমি কালই লোকটার সঙ্গে দেখা করতে যাব। তুমি একটা কাজ করো জনাথন, কাল সকালে আমার এখানে চলে এসো, আমিও যাব। লোকটার সাথে আমারও একটু কথা বলা দরকার। কথা মতো পরের দিন সকালেই জনাথন এসে হাজির হলো।
তারপর জিপ গাড়ি নিয়ে লোকটার ঠিকানায় পৌঁছালাম। বাড়ির মূল দরজার সামনে লেখা আছে অ্যাটস হ্যারি রেটি। বাড়িতে কেউ আছেন? অনেকক্ষণ দরজায় টোকা মারলাম, কোনো উত্তর নেই। কিন্তু বাড়ির ভেতর থেকে কারো পায়ের শব্দ পাচ্ছিলাম। পায়ের শব্দ শুনে বুঝতে পারলাম যিনি দরজা খুলতে এগিয়ে আসছেন উনি বয়স্ক কোনো এক লোক। সত্যিই তাই, দরজা খুলে দাঁড়ালেন এক বৃদ্ধ লোক। ইয়েস, কাকে চাই? আগে মানে আমরা একটু মিস্টার অ্যাটসের সাথে দেখা করতে এসেছি। লোকটা কিছুক্ষণ আমাদের দুজনকে বার কয়েক ভালো করে নিরীক্ষণ করার পর ভেতরে আসতে বলল। ভেতরে আসুন। আমরা ভেতরে গিয়ে যথারীতি কাঠের দুটো চেয়ার দখল করে বসলাম। বৃদ্ধ লোকটি আমাদের উল্টো দিকে বসে একটা সিগারেট ধরিয়ে বলল, আমি অ্যাটস, বলুন কি বলতে চান? হঠাৎই টেবিলে রাখা একটা ডেস্ক ক্যালেন্ডার দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। এই রে, সকাল থেকে লুসিফার তো আমার সাথে ভালো করে কথাই বলছে না। তার কারণটা অবশ্য এখন আমার কাছে পরিষ্কার। আজ যে তার জন্মদিন। কিছুদিন আগে আমি তাকে জন্মদিনের দিন সিনেমা দেখতে নিয়ে যাব বলেছিলাম। হঠাৎই ব্যাপারটা আমার মাথার মধ্যে কিলবিল করতে থাকে। আমি সঙ্গে সঙ্গে জনাথনকে বললাম, এক্সকিউজ মি জনাথন, শোনো, আমার না একটা খুব ব্যক্তিগত কাজের কথা মনে পড়ে গেছে হঠাৎই। এক্ষুনি না গেলে তোমার বৌদি আমাকে ডিভোর্স দিয়ে দেবে ভাই। আমি আসছি, বুঝলে? মিস্টার অ্যাটস, সরি, কিছু মনে করবেন না, আমি আজকে উঠছি। এই বলে আমি সেখান থেকে বেরিয়ে চলে এলাম। তারপর স্ত্রী লুসিফারকে নিয়ে সিনেমা দেখতে চলে গেলাম। লুসিফার বেশ খুশি হলো। লুসিফারের রাগ এখন পুরোপুরি চলে গেছে। ওকে খুশি করে বাড়ি ফিরতে ফিরতে 9টা বেজে গেল। বাড়ি পৌঁছেই প্রথমেই ফোন করলাম জনাথনকে। হ্যালো জনাথন। হ্যাঁ বলছি, মিস্টার অ্যাটস কি বললেন? বাড়িটা দিতে রাজি হয়েছেন? হ্যাঁ, উনি রাজি হয়ে গেছেন। খুব একটা বেশি টাকাও নিচ্ছেন না। তা আমরা কবে রওনা দেব? অনেক কিছু গোছগাছ তো রয়েছে। ওকে, তাহলে আমরা কাল সন্ধ্যাবেলা রওনা দিই। আমারও তো কিছু গোছগাছ করা হয়নি। আসলে আজকে লুসির জন্মদিন ছিল, তাই ওকে নিয়ে একটু সিনেমা দেখতে গিয়েছিলাম। ওখানে বসে বসে হঠাৎই মনে পড়েছিল যে সিনেমা দেখার কথা আমি ওকে একদিন বলেছিলাম, তাই ওখান থেকে উঠে চলে আসলাম। ঠিক আছে, বলছি কাল সন্ধ্যায় দেখা হবে। হ্যাঁ, পরদিন সন্ধ্যায় জিপ গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম। আমার সাথে আমার স্ত্রী আর আমার মেয়ে। জনাথন যেহেতু অবিবাহিত, সে একাই। মেয়ে আর আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি কারণ ওদেরও তো একটু অ্যাডভেঞ্চার দরকার।
একই রুটিনে জীবনযাপন করলে জীবনে একটা একঘেয়েমি চলে আসে। সারা রাতে একবার আমি ড্রাইভ করছি, তো একবার জনাথন। এইভাবে ড্রাইভ করে আমরা যখন জঙ্গলের বাড়িতে পৌঁছালাম, তখন ভোরের আলো ফুটেছে। চারিদিকে জঙ্গলে ঘেরা একটা বড় কটেজ, তার চারপাশে ইটের দেয়াল দিয়ে বাউন্ডারি করা আছে। যদিও সেটার কিছু জায়গা থেকে ইট বেরিয়ে পড়েছে, তাও সেটা প্রায় অক্ষতই বলা যায়। আমাদের সামনে একটা পুরানো বড় লোহার গেট, তাতে একটা তালা ঝুলছে। সে তালার চাবি অবশ্য এই বাড়ির মালিক জোনাথনকে দিয়েছে। জোনাথন সেটা দিয়ে তালাটা খুলতে উদ্যত হলো। বেশ কিছুক্ষণ সময় লাগলো তার তালাটা খুলতে। বহু পুরানো তালা, কতদিন যে এটা খোলা হয়নি কে জানে। অবশেষে একটা বিকট শব্দ করে লোহার গেটটা খুলে গেল। আমরা ভেতরে প্রবেশ করলাম। কিন্তু কটেজের ভেতরে প্রবেশ করতেই কেমন যেন একটা লাগলো। কটেজের চারপাশে অনেক ছোট বড় গাছ, লতা পাতা জড়িয়ে আছে কটেজের গায়ে। সামনে দিয়ে একটা সরু পাকা রাস্তা সোজা গেট থেকে কটেজের দিকে গেছে। এটাই কটেজের ভেতরে যাওয়ার রাস্তা। আমরা আমাদের জিনিসপত্র নিয়ে কটেজের সামনে দাঁড়াতেই আবহাওয়া যেন কেমন পরিবর্তন হয়ে গেল। হঠাৎ করেই আকাশ যেন কেমন কালো মেঘে ঢেকে যেতে লাগলো। না, এই মেঘ সে মেঘ নয়। আকাশ কালো করে যে মেঘ থেকে বৃষ্টি হয়, সেই মেঘ আমি ভালো করে চিনি, কিন্তু এটা সে মেঘ নয়। মিনিট পাঁচেকের মধ্যেই আবার যেমন আলো ছিল, তেমন আলোময় পরিবেশ উপস্থিত হলো আমাদের সামনে। মেঘ কেটে গেছে। কটেজ খুলে আমরা ওর দিকে একবার তাকালাম। সবাই স্তম্ভিত। সে যাই হোক, এরপর আমরা প্রবেশ করলাম কটেজের ভেতরে। আমার মেয়ে লিলির কটেজটা দেখেই খুব পছন্দ হয়েছিল। তার বয়স মাত্র 8 বছর। কটেজের বাইরে এটা যতই অপরিষ্কার থাকুক না কেন, কটেজের ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার, একেবারে চকচকে জমকালো। এতটা পরিষ্কার দেখে আমরা একটু অবাক হলাম বটে। দেখে তো মনেই হবে না যে এখানে অনেক দিন কেউ থাকেনি। এরপর সমস্ত জিনিসপত্র আমরা কটেজের ভেতরে রেখে পোশাক বদল করে জনাথনের কাছে এলাম। বাইরের ঝোপঝাড়ার জঙ্গলগুলো কাল একটু পরিষ্কার করতে হবে, বুঝলে? একেই জঙ্গলের ভেতর, আবার তার উপর এই ঝোপঝাড়। ওরে বাবা, কত কি সাপ খোপ কীটপতঙ্গ থাকবে কে জানে। না না, এই ঝোপঝাড় অবশ্যই পরিষ্কার করতে হবে। তুমি কিছু একটা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি কাল আশেপাশের আদিবাসী গ্রাম থেকে লোক এনে পরিষ্কার করার ব্যবস্থা করব। এই কটেজে থাকতে বৌঠানে কোনো রকম অসুবিধা হবে না তো? না 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 না, তোমার বউঠানের কটেজটা বেশ পছন্দ হয়েছে। সমস্যা বলতে একটাই সমস্যা, কটেজের কিচেনে যে উনুনটা আছে, কাঠে জ্বালানো উনুন, সেটা তোমার বৌদি কতটা জ্বালাতে পারবে কি পারবে না কে জানে। এখানে তো ইলেকট্রিসিটিও নেই, সন্ধ্যের পর থেকে তেলের আলোতেই যতটুকু আলো হবে আর কি। তাই শহর থেকে মাইক্রোওভেন আনারও প্রচেষ্টা করিনি। উনুনে হাত পুড়িয়ে কাঠের জালে যা রান্না করবে তাই খাবো। তোমাকেও কিন্তু তাই খেতে হবে জনাতন। রাতে ডিনার কমপ্লিট করার পর লুসি ও লিলিকে শোবার ঘরে রেখে পাশের ঘরে, মানে আমার কাজের ঘরে কিছু কাজ করব বলে গিয়ে বসলাম। টেবিলে একটা তেলের বাতি জ্বলছে। জনাথন আগে থেকেই কাজের সমস্ত ফাইলপত্র সেখানে এনে রেখেছিল। আমি কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর এই নিস্তব্ধ পরিবেশে আমার মনে হলো একটা নিঝুম অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘরে। চারপাশে তাকিয়ে দেখলাম ঘরের দেয়ালে কয়েকটা বাঘের মুখ বসানো রয়েছে। ভালো করে ঘরটাকে পর্যবেক্ষণ করতে করতে দেখলাম সেখানে একটা দেয়ালে একটা বুক শেলফও রয়েছে, আর তাতে বইও আছে। বইয়ের প্রতি দুর্বলতা আমার প্রবল। আমি উঠে গিয়ে দাঁড়ালাম বুক শেলফের কাছে। বুক শেলফের কাঁচটায় হালকা হাত লাগাতেই কাঁচটা সরে গেল। সেখানে উপস্থিত সব থেকে মোটা বইটা আমি সেখান থেকে বের করলাম। তারপর সযত্নে কাঁচ ঠেলে সেটিকে বন্ধ করলাম। বইটা নিয়ে টেবিলে বসলাম। বইয়ের প্রথম পৃষ্ঠাটা দেখেই মনে হচ্ছিল এটা বহু পুরানো দিনের একটা বই, কিন্তু ওপরে কোনো নাম লেখা নেই, কোনো চিত্রও আঁকা নেই। বইটি খুলে প্রথম পৃষ্ঠা থেকে পড়তে শুরু করলাম। খানিকটা পড়ার পর যা বুঝতে পারলাম, সেখানে একটি ভৌতিক কাহিনীর বর্ণনা রয়েছে। যা লেখা রয়েছে তা সংক্ষেপে বর্ণনা করছি। আজ থেকে বহু বছর আগে শয়তান যখন জাগ্রত হয়েছিল, তখন সে বহু মানুষকে তার ক্ষমতা বলে বশ করেছিল। তারপর এক এক করে অনেক গ্রামকেই সে উজাড় করে দেয়। প্রথমে মানুষকে সে তার গোলাম বানাতো, তারপর তাদের দিয়ে অন্য মানুষকে। সে সময় মানুষ অভাব আর দারিদ্রতার কারণে ভগবানের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। তাই তাদের মস্তিষ্কে চেপে বসত শয়তান ব্রাফোমেট। শয়তান বেঁচে থাকাকালীন সেই ব্যক্তির জীবনে ধন সম্পত্তি, সুখ, বিলাসিতা একেবারে ঢেলে দিত, কিন্তু শর্ত থাকতো একটাই, মৃত্যুর পরে সেই ব্যক্তির আত্মা ভগবানের নয়, হবে শয়তানের। তার আত্মা কোনো দিনও মুক্তি পাবে না। সারা জীবন তাকে শয়তানের আজ্ঞাবহ দাস হয়ে থাকতে হবে। এক এক করে যখন বহু মানুষকে শয়তান এইভাবেই নিজের আয়ত্তে আনতে সক্ষম হয়েছিল,
তখনই চারজন ফাদার ওই শয়তানকে আটকাতে নিজেদের তন্ত্রবিদ্যার প্রয়োগ করেছিল। শয়তানকে একেবারে মেরে ফেলা হয়তো ভগবানের পক্ষেই সম্ভব ছিল, কিন্তু মানুষের পক্ষে তো তা সম্ভব নয়। তাই শয়তানকে আটকে রাখার একটা প্রচেষ্টা তারা করে। এক রাতে একটা ঘরের মধ্যে চারজন ফাদার মিলে তাই পরিকল্পনা করে শয়তানকে আটকে রাখার, যা এর আগে কেউ কখনো করেনি। প্রথমেই তারা চারজনে নিজেদের গলার নলি কেটে দেহত্যাগ করে। তন্ত্রক্রিয়ার এক পথে তাদের চারজনের আত্মা মিলিত হয়ে একটা বিশেষ শক্তির রূপ নেয়। তারপর সেটাই মোকাবিলা করতে শুরু করে শয়তানের সাথে। সে মোকাবিলা কিন্তু একদিন কিংবা দুদিনের ছিল না, সেটা ছিল চিরকালের। তার মানে তারা আজও শয়তানের সাথে লড়াই করেই চলেছে, অনবরত। সে সময় শয়তান চারটি ভিন্ন জায়গায় তাদের স্থাপত্য কায়েম করেছিল। চারজন ফাদার তাদের শিষ্যের কাছে চিঠি লিখে জানায় যে তাদের মৃতদেহগুলো সেই চার দেশে কবর দিতে। এই চারটি দেশের নাম হলো স্পেন, ফ্রান্স, জার্মানি ও রোম। রোম নামটা পড়েই আমার মস্তিষ্ক কেমন নাড়াচাড়া দিয়ে উঠল। রোম মানে তো আমার দেশ, এই দেশ। এরপর আরও বেশ কিছুক্ষণ পড়ার জানার চেষ্টা করলাম যে রোম দেশের কোন জায়গায় এই কবর দেওয়া হয়েছিল, কিন্তু না, তার আর কোনো বিশেষ উল্লেখ পাইনি। এরপর পড়তে পড়তে আমার শরীর কেমন যেন হালকা হয়ে আসতে লাগলো, চোখের পাতা বুজে এলো, ঘুমিয়ে পড়লাম আমি। পরের দিন সকালে লুসির ডাকে আমার ঘুম ভাঙল। কি গো, ঘরে শুতে আসোনি? বই পড়তে পড়তে এখানেই ঘুমিয়ে পড়েছি। লুসি চলে গেল। তারপর তৈরি হয়ে জনাথনকে নিয়ে জিপ গাড়িতে করে বেরিয়ে পড়লাম। জঙ্গলের আঁকা বাঁকা পথ পেরিয়ে জিপ গাড়ি চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আমরা গিয়ে পৌঁছালাম একটা আদিবাসী গ্রামে। দেখো, ওখানে একটা গ্রাম দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো, চলো তো দেখি ওখানে গিয়ে। সেখানে গিয়ে আদিবাসী কয়েকজন লোককে ডেকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে এই জঙ্গল থেকে পশু প্রাণী কিভাবে গায়েব হয়ে যাচ্ছে। লোকগুলোর গায়ের রং কুচকুচে কালো। তারা উত্তর তো দিলই না, উল্টে আমাদেরকে কেমন রাগ ভরা দৃষ্টিতে দেখতে শুরু করলো। জনাথনকে বললাম, পরিস্থিতি কিন্তু ভালো নয়, আমরা এখানে আসায় ওরা মোটেও কিন্তু খুশি হয়নি। ঠিক বলেছ, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। কিছু লোকের হাতে ধারালো অস্ত্র দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা ফিরে এলাম। তারপর জঙ্গলের বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করে বিকেলের কিছুটা আগেই কটেজে ফিরে এলাম।
সকাল থেকেই লুসির মুখমণ্ডলের পরিবর্তন লক্ষ্য করেছিলাম বটে, কিন্তু এখন তা আরও জোরালোভাবে দেখতে পেলাম। তাই লুসির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, ওই মাথাটা একটু ভারী হয়ে রয়েছে। ওষুধ খাওনি? খেয়েছি, তবে তোমাকে একটা কথা বলবো, বুঝলে? কি কথা? এই কটেজটা একটু কেমন, তাই না? কাল রাতে না আমি একটা স্বপ্নও দেখেছি। সেখানে একটা ছাগলের মাথাওয়ালা এবং বাকি শরীরটুকু মানুষের মতোই এমন একটা বিকৃত প্রাণীকে দেখতে পেয়েছি। খুব ভয়ানক, খুব ভয়ানক সেই স্বপ্নটা। ছাগলের মুখওয়ালা, বাকি শরীরটা মানুষের? দূর, এরকম আবার কোনো প্রাণী হয় নাকি? পুরানো কটেজ তো, তাই একটু এরকম স্বপ্ন আসছে। থাকতে থাকতে বেশ কিছুদিন অভ্যেস হয়ে গেলে দেখবে আর এসব আসছে না। তাছাড়া আমাদের কাজ তো কয়েক দিনের, কাজ মিটে গেলেই আমরা চলে যাব। আজও রাতে ডিনার সেরে আমি আমার কাজের ঘরে এসে বসলাম। আসা মাত্রই লক্ষ্য করলাম, কাল যে বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম সেটা টেবিলের ওপর তেমনি পড়ে আছে। হঠাৎ আমার মনে পড়ে গেল যে চার ফাদারের দেহাবশেষ কবর দেয়া হয়েছিল 4 দেশে। সেটা নিয়ে আরও জানার কৌতূহল আমাকে খোঁচাতে লাগলো। বইটা খুলে আবার আমি পড়তে শুরু করলাম। পড়তে পড়তে অনেকটাই পড়ার পর যেটুকু বুঝতে পারলাম, যেখানে ওই 3 মহান ফাদারের সমাধিস্থল ছিল, মানুষ অজান্তেই সেই সমাধিস্থল নিজেরাই ভেঙে ইমারত করে ফেলেছে। একমাত্র রোমেই যে ফাদারের সমাধি দেয়া হয়েছিল সেই জায়গাটাই কেবল টিকে রয়েছে। 3টি দেশের 3টি সমাধিস্থল নষ্ট হয়ে যাওয়ায় শয়তানের শক্তি এখন রীতিমতো বেড়েছে। বেঁচে থাকা রোমের ওই একটা সমাধিস্থল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে ওই ব্রাফোমেড আবার জেগে উঠবে, শুরু করবে তার ধ্বংসলীলা। অতীতে যে গ্রামগুলো শয়তান দখল করেছিল সেগুলো আবার শয়তানের দখলে চলে যাবে, আর যে সমস্ত আত্মাকে তারা বশ করেছিল তারাও ওই শয়তানের বশ্যতা আবার স্বীকার করবে। আর বিশেষ কিছু জানতে পারলাম না। ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল পরদিন সকালে। বুঝতে পারলাম শরীর যেন কেমন দুর্বল লাগছে। তবে আজ আর জঙ্গলে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, তাই কফির কাপ হাতে কটেজের বাগানটায় গিয়ে দাঁড়ালাম। সেখানে গিয়ে আমি দেখলাম বাড়ির পেছনে একটা মরা গাছ। সেটা দেখতে পেয়েই কটেজের ভেতরে গিয়ে জনাথনকে ডাকলাম। জনাথন, জনাথন, আরে তুমি যে বলেছিলে কোনো এক কুলি এসে আমাদের কটেজটা পরিষ্কার করে গেছে। হ্যাঁ, করে গেছে তো। কাল তো সারাদিন ধরেই কাজ করেছি। হ্যাঁ, কাজ করেছে, সেটা আমি বাগানে দাঁড়িয়ে দেখছিলাম। কিন্তু সবই তো পরিষ্কার করেছে, কিন্তু একটা মরা গাছ রেখে দিয়েছে। চলো চলো, তোমাকে দেখাচ্ছি, চলো।
দেখো কাণ্ড! তাহলে কি লোকটা চোখে ঠিকঠাক দেখতে পায় না নাকি? আমি তাই বলি, আমার ঘরে রাতে একটা পোকা ঢুকেছে কোথা থেকে। এই মরা গাছটার ভেতরে তো প্রচুর পোকামাকড়ের বাস রয়েছে। সেই পোকামাকড়গুলোই ঘরে জানালা দিয়ে রাতে প্রবেশ করেছে। ঠিক আছে, আমি দেখছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। প্রয়োজন পড়লে আবারও কোনো লোককে ডেকে গাছটা কাটিয়ে দিতে হবে। হ্যারিসন, তোমাকে একটা কথা বলছি, আমাকে কিন্তু পাগল মনে করো না। কাল রাতে একটা বাজে স্বপ্ন দেখেছি, জানো? কি স্বপ্ন? স্বপ্নে আমি এক অবাস্তব চিত্র দেখেছি। তার বর্ণনা কিছুটা এই রকম: হাত পা তার সবই বর্তমান, কেবল মুখটা ছাগলের মতো, আর আর মাথায় বড় বড় দুটো শিং। ঘটনাটা শুনে আমি অবাক দৃষ্টিতে জনাথনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর বললাম, এই কি করে সম্ভব? একই স্বপ্নের বর্ণনা যে গত পরশু আমাকে লুসিও বলল। সে কি, বউঠানো ওই একই স্বপ্ন দেখেছি? হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কে এই ছাগলের মুখ বিশিষ্ট জীব তা আমার জানা নেই। এরপর জঙ্গলে আরও কয়েকদিন পর্যবেক্ষণ করার পর আমরা ধরতে পারলাম যে কি করে এখান থেকে পশু প্রাণী গায়েব হয়ে যাচ্ছে। যে আদিবাসী জাতির কাছে আমরা জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলাম, তারাই এখান থেকে পশু হত্যা করছে, এবং সবচেয়ে বেশি যে পশু গায়েব হচ্ছে সেটি হলো গন্ডার। গন্ডারের চামড়া বিক্রি করছে এরা। তাছাড়াও বাঘ পেলে বাঘকেও ছাড়ছে না। হরিণ হলে তো কোনো কথাই নেই, তাদের ছাল ছাড়িয়ে ওই উপজাতি বিক্রি করছে। ওই উপজাতির নির্দিষ্ট কোনো থাকার বাসস্থান নেই। ওরা বিভিন্ন জঙ্গলে এইভাবেই আস্তানা গেড়ে সেখানের পশু প্রাণীদের উৎখাত করে। সমস্ত ব্যাপারটা জানার পর জনাথনকে পাঠালাম প্রাণী সংসদ ডিপার্টমেন্টের অফিসে গোটা ব্যাপারটা জানাতে। সেখান থেকে একটা টিম নিয়ে এসে ওই উপজাতিকে গ্রেপ্তার করতে হবে। জনাথন জিপ গাড়ি নিয়ে গিয়েছিল, কিন্তু এরই মধ্যে ঘটে গেল আরও এক ঘটনা। লুসি একদিন রাতে আয়নার সামনে একটু সাজগোজ করছিল। হঠাৎ সে আয়নায় দেখতে পায় ছাগলের মুখওয়ালা ওই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে ওঠে। আমি ছুটে যাই তার চিৎকার শুনে। সেখানে গিয়ে দেখি লুসি খুব ভয় পেয়ে গেছে। তার কাছে গিয়ে তাকে আমি আশ্বস্ত করলাম, কিন্তু ঘরের ভেতরে আমি একটা পচা গন্ধ পেলাম। ভালো করে ঘরের আশেপাশে দেখতে লাগলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কিন্তু আশেপাশে তো কোনো লোকও থাকে না যে তাকে জিজ্ঞাসা করব এই ছাগলের মুখ বিশিষ্ট ব্যক্তির ব্যাপারে। কিন্তু হঠাৎ করেই আমার মনে পড়তে লাগলো, কোথাও যেন আমি এই ছাগলের মুখ বিশিষ্ট ব্যক্তির ব্যাপারে শুনেছি, কিন্তু হাজার চেষ্টা করেও সেটা আমি মনে করতে পারলাম না। জনাথন গেছে আমাদের অফিস, সেখান থেকে লোকজন নিয়ে ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমাদেরকে এখানেই থাকতে হবে, এছাড়া এখন আর আমার কোনো কাজ নেই। তাই নিজের কাজের ঘরে বসে বইখানা আবার পড়তে শুরু করলাম। বইটিতে অনেক কিছু বিস্তারিত আলোচনা রয়েছে এই শয়তানকে নিয়ে। বইটা পড়তে পড়তে সেদিন সন্ধ্যাবেলায় টেবিলের ওপর রাখা একটা সাদা খাম দেখতে পেলাম। এটা কার খাম? এমন কোনো খাম তো আমার ছিল না। খামটা খুলে দেখলাম,
তার ভেতরে রয়েছে একটা চিঠি, যেটা এই বাড়ির বর্তমান মালিক হ্যারিডেটের। অথচ চিঠিটা লিখে পাঠিয়েছিলেন জনাথনকে। অ্যাড্রেসটা জনাথনের শহরের বাড়ির। এটুকু অনুমান করতে পারলাম যে জনাথন যেদিন প্রথম এখানে আসে সেদিনই সে চিঠিটা নিয়ে এসেছিল। এবার চিঠিটা আমি পড়া শুরু করলাম। সেখানে মিস্টার অ্যাটস লিখেছেন, সেদিন সন্ধ্যায় বিভিন্ন বিষয়ে আলোচনা করতে করতে আপনাকে একটা কথা বলা হয়নি মিস্টার জনাথন। জঙ্গলের মধ্যে আমার যে বাড়িটিতে আপনারা থাকবেন বলেছেন, ওই বাড়ির পেছনে একটা মরা গাছ আছে। আমি জানি আপনারা ওখানে পৌঁছেই আপনাদের বাড়ির চারপাশটা পরিষ্কার করবেন, কিন্তু মনে রাখবেন ভুলেও ওই মরা গাছটা যেন কাটবেন না। ওই গাছের মধ্যে অনেক ধরনের পোকামাকড় বাস করে। সেই পোকামাকড় আপনাদের ঘরের মধ্যে মাঝে মধ্যে প্রবেশও করবে। তা দেখে আপনাদের মনে হবে গাছটাতে বিষাক্ত পোকামাকড় থাকে, গাছটাকে কেটে দিই। কিন্তু আমি আপনাদের বারবার করে বলছি, এমন কাজ ভুলেও করবেন না। ওই গাছ থেকে আগত পোকামাকড় আপনাদের কোনো ক্ষতিই করবে না। গাছটা যদি কেটে ফেলেন তাহলে ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসবে। কি বিপদ ঘটবে তা এই চিঠির মাধ্যমে আমি আপনাকে জানাতে পারবো না। তাই আমার লেখা একটা পাণ্ডুলিপি আপনাকে দিলাম, এটা পড়বেন, তাহলেই সব বুঝতে পারবে কেন আমি বারণ করছি এই গাছটা কাটতে। চিঠিটা পড়ার পর আমি পাণ্ডুলিপিটা খুঁজে বের করার চেষ্টা করলাম। টেবিলের এদিক ওদিক দেখতে থাকলাম। জনাথনের ফেলে যাওয়া একটা ব্যাগ হাতড়ে দেখলাম, কিন্তু সেখানে কোনো পাণ্ডুলিপি নেই। অনেক খোঁজাখুঁজির পর ঘরের পেছনের দিকে টেবিলে রাখা একটা কাপড়ের ব্যাগ দেখতে পেলাম। সেখানে খুঁজে দেখলাম, হ্যাঁ, এই ব্যাগেই রয়েছে সেই পাণ্ডুলিপি। সেটাকে বের করে আমি পড়তে শুরু করলাম। মিস্টার অ্যাটসের লেখা পাণ্ডুলিপি, কিন্তু অবাক করা বিষয়, সেখানে বর্ণিত রয়েছে একটা শয়তানের কাহিনী। মিস্টার অ্যাটস লিখেছেন, আমার বাবার নাম ছিল বেলেডোনা, আর আমার বাবার বাবা মানে আমার দাদুর নাম ছিল ডারউইন। এই ডারউইন ছিল একজন তান্ত্রিক মানুষ, যাকে বলে ফাদার। শয়তান ব্রাফোমেট জাগ্রত হয়ে এক সময় যখন মানুষের আত্মাকে নিজের খাঁচায় বন্দি করে তাদেরকে ঈশ্বরের থেকে দূরে নিয়ে যাচ্ছিল, তখন চারজন ফাদার শয়তানকে আটকানোর আপ্রাণ চেষ্টা করে। এই চারজন ফাদারের মধ্যে একজন ছিল আমার দাদু ডারউইন। শয়তান ব্রাফোমেট তখন 4টি দেশের বিভিন্ন গ্রামে কবজা বসিয়ে ফেলেছিল। 4জন ফাদার মৃত্যুবরণ করে তাদের 4 আত্মাকে এক সমষ্টিতে নিয়ে
শয়তানের সঙ্গে লড়াই করতে থাকে। 4টি দেশে 4 ফাদারের দেহকে সমাধিস্থ করা হয়। বাকি 3টি সমাধি তো মানুষেরা না জেনে সব ভেঙে ফেলেছে। শুধু পড়ে আছে একটাই, যেটা হলো রোমে, ওই মরা গাছটার নিচে। আমার দাদু ডারউইনকে সমাধিস্থ করে তার উপর একটা গাছ লাগানো হয়েছিল, আজ থেকে বহু বছর আগে। ওই সেই থেকে ওই গাছ ওখানেই আছে। কেউ যদি ভুল করে ওই গাছটা এবার কেটে দেয়, তাহলে এই সমাধিও নষ্ট হয়ে যাবে, আর তার সাথে মুক্তি পেয়ে যাবে ওই প্রাপমেট। আর ও একবার জেগে গেলে আবার ওর মৃত্যুর খেলা চালিয়ে যাবে। এই ঘটনা শোনা মাত্রই আমার হাত পা কাঁপতে লাগলো। ওই গাছটা তো সকালে কুড়ুল দিয়ে আমি নিজেই কেটে ফেলেছি। এমন সময় আমি শুনতে পেলাম লুসি আর আমার মেয়ের তীব্র চিৎকার। আমি দৌড়ে গেলাম তাদের কাছে। ছুটে গিয়ে দেখলাম আমার স্ত্রী লুসি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর বিছানায় পড়ে আছে আমার মেয়ে। তার গলাতে কেউ যেন ধারালো কিছু দিয়ে ফুটো করে দিয়েছে, সেখান দিয়ে ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়ছে। আমার স্ত্রী মেঝেতে মরণাপন্ন। সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমাকে আঙুল দিয়ে দেখালো আয়নার দিকে। আয়নার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। প্রাপমেট। সেই ছাগলের মুখওয়ালা একটা অবয়ব আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি রীতিমতো তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছি। এবার সেটা আয়না থেকে বেরিয়ে এলো আমার সামনে। তার 2 হাতে বড় বড় নখ। ওই নখ দিয়েই ও আমার মেয়ের গলা ফুটো করেছে। আমার স্ত্রী মারা গেছে। এবার আমার পালা। ও আমার দিকে এগিয়ে আসছে আমার দিকে। এবার আমার উপর ঝাঁপিয়ে পড়লো প্রাপমেট। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।